গুড মর্নিং অল অফ ইউ এবং স্যারকে অসংখ্য কৃতজ্ঞতা আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আজ আমার আলোচ্য বিষয় প্রবলেমস অফ নিউ টেকনোলজি। বিষয়টি শুরু করার আগে টেকনোলজি বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাই আমার এই আলোচনায় তা বলে নিচ্ছি। যেহেতু টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা ধারণাটি স্পষ্ট করতে গেলে আমাদেরকে সজ্ঞানে অজ্ঞানে নির্ভর করতে হয় ডিভাইস বা যন্ত্রের ওপর, সেহেতু ডিভাইস বা যন্ত্রের ওপর ভিত্তি করেই আজ আমার এই সম্পূর্ণ আলোচনাটাকে আমি এগিয়ে নিয়ে যাব এবং কোনো না কোনোভাবে টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা যে একটি সামগ্রিক ধারণা, অর্থাৎ একটি ডিভাইস বা একটি যন্ত্রের সঙ্গে অন্য আরেকটি যন্ত্র বা ডিভাইসের যে তথ্যের আদান প্রদান অথবা যে সম্পর্ক এবং যে ক্রিয়াকলাপ এবং সম্পূর্ণটাকে নিয়েই যে আমাদের টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা, তা আমার এই আলোচনায় ফুটে উঠবে। আচ্ছা, যন্ত্র এবং মানুষ, এই দুটো বিষয় আজকে মানব সভ্যতার সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে যেটাকে আর আলাদা করার কোনো উপায় নেই। আজকে আমাদের সকাল থেকে রাত, সপ্তাহের শুরু থেকে শেষ, বছরের শেষ থেকে শুরু, প্রতিটা মুহূর্তে আমাদের জীবন, আমাদের সভ্যতা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে এই টেকনোলজির দ্বারা বা যন্ত্রের দ্বারা। আজকে আমরা যন্ত্রকে ব্যবহার করছি না, যন্ত্রের দ্বারা আমরা ব্যবহৃত হচ্ছি, তা কিন্তু ভাববার বিষয়। এবং কোথাও না কোথাও আজকে আমরা যন্ত্রের দাসত্ব করছি। কোথাও না কোথাও এই যন্ত্রের ক্ষতিকারক দিকগুলি আমরা আজকে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে ফেস করছি। সেটা আমাদের ব্যাংকের জালিয়াতি থেকে আরম্ভ করে আধার কার্ডের নিরাপত্তাজনিত কোনো সমস্যা, অথবা অনলাইন ক্লাস করতে গিয়ে ইন্টারনেট ইস্যু, রিসার্চের জার্নাল খুঁজতে গিয়ে সঠিক তথ্য পাচ্ছি কিনা, অথবা একটি রিসার্চ ওয়ার্ক পাবলিশ করার পর ঠিকঠাক রেফারেন্স দিলাম কিনা। এই সমস্ত কারণগুলো বা এই সমস্ত দিকগুলো কিন্তু আমরা হয়তোবা নিজেরা এখনও অভিজ্ঞতা অর্জন করিনি সরাসরি, কিন্তু আমাদের কাছের কেউ বা আমাদের প্রিয় স্যার অথবা ম্যামরা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে অবগত করছে। আচ্ছা, যদিও মনে হতে পারে যে এই যে টেকনোলজির সমস্যাগুলো বা এই যে আমি বললাম যে বিশেষত রিসার্চের কথাটাই যদি বলি, যে হয়তো আমি সেফ থাকলে বা আমি নিজের ইচ্ছা মতো কি বলবো প্ল্যাগারিজম অনুযায়ী কাজ করলে বা রিসার্চ এথিক্স মেনে চলে হয়তো বা কোনো সমস্যা হবে না, হয়তো এই দিকটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারবো। কিন্তু এমন অনেক দিক আছে, অর্থাৎ টেকনোলজির এমন অনেক সমস্যা আছে যা কিন্তু আরও অনেক গভীর, বিষয়টা আরও ব্যাপক, এবং সেটাই রবীন্দ্রনাথকে ভাবিয়েছিল এবং তিনি তার লেখালেখিতে বিশেষ করে নাটকে বারবার তুলে ধরেছেন। রক্তকরবী, মুক্তধারা, এই দুটি নাটকে একদম সমান্তরালভাবে ফুটে উঠেছে যন্ত্র এবং প্রাণের দ্বন্দ্ব। আমি আমার আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমি তিনটি ভাগে ভাগ করে নিতে চাই। প্রথম ভাগটি হলো, অর্থাৎ তিনটি পিলারের ওপরই আমার আলোচনা দাঁড়িয়ে আছে, প্রবলেমস অফ নিউ টেকনোলজি দাঁড়িয়ে আছে। প্রথম পিলারটি হলো টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা বা যন্ত্র বা ডিভাইসের এমন কিছু গুণ বা বৈশিষ্ট্য যা আমাদেরকে প্রবলেমে ফেলে। দ্বিতীয় পিলারটি হলো আমাদের কিছু গুণ বা বৈশিষ্ট্য যা আমাদেরকে প্রবলেমে ফেলে, অথচ আমরা সেগুলোকে অস্বীকার করে টেকনোলজির সমস্যা বলে চালিয়ে দিই। এবং তৃতীয়টি হলো প্রথম দুটোরই ইম্প্যাক্ট ব্যক্তিজীবন তথা সমাজ জীবনে। আমি আবার বলছি, প্রথম পিলারটি হলো টেকনোলজির কিছু গুণ বা বৈশিষ্ট্য যা আমাদেরকে প্রবলেমে ফেলে, দ্বিতীয়টি হলো আমাদেরই কিছু গুণ বা বৈশিষ্ট্য বা আচরণ যা আমাদেরকে প্রবলেমে ফেলে, অথচ আমরা সেটাকে অস্বীকার করে টেকনোলজির গুণ সমস্যা বলে চালিয়ে দিই। তৃতীয়টি হলো সেই দুটো পিলারের ইম্প্যাক্ট ব্যক্তিজীবন তথা সমাজ জীবনে। আচ্ছা, প্রথম পিলার ডেটা সিকিউরিটি, অর্থাৎ টেকনোলজি বা আধুনিক যে ডিজিটাল ডিভাইসগুলো আছে বা ডিজিটাল টেকনোলজি আছে সেগুলোতে আমরা কিন্তু ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট করে থাকি, সেটাকে স্টোর করে থাকি। কার ডেটা? কোনো ইন্ডিভিজুয়াল অথবা কোনো অর্গানাইজেশনের ডেটা। কী ধরনের ডেটা? সেটা অফিসিয়াল কোনো ডেটা হতে পারে, সেটা ব্যক্তিগত আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ডেটা হতে পারে, সেটা রিসার্চ কাজ সংক্রান্ত কোনো ডেটা হতে পারে। এই ধরনের ডেটাগুলো কিন্তু আমরা ডিভাইসে স্টোর করে থাকি। এইবার কথা হলো যে এই যে আমরা ডেটাটাকে স্টোর করলাম সেটা কতটা সিকিওর, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং আমরা কখনোই নিশ্চিত হতে পারি না, টেকনোলজি যত দূর এগোক না কেন আমরা কখনোই নিশ্চিত হতে পারি না যে আমাদের ডিভাইসে সেট করে রাখা ডেটাগুলো পুরোপুরি সিকিওর। এটা কিন্তু একটা বড় সমস্যা। দ্বিতীয়টি হলো ঠিক প্রথমটারই আরেকটি ধাপ, অর্থাৎ প্রাইভেসি কনসার্ন। আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো, ডেটাগুলো বা তথ্যগুলো হতে পারে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি,
যার ওপর বেস করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো এখন তো দরকার এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে প্রোটেক্ট করা, তাই তো? এটাকেই আমরা বলছি প্রাইভেসি, এটাকেই আমরা বলছি গোপনীয়তা। অর্থাৎ সেগুলোকে আমরা সবার সামনে কিন্তু প্রকাশ করতে চাই না, কারণ সেগুলো আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবং সুপ্রিম কোর্ট, ভারতের মহামান্য আদালত, প্রাইভেসিকে একটি ফান্ডামেন্টাল রাইট বলে কিন্তু ঘোষণা করে দিয়েছে প্রায় অনেক বছর আগেই। তা সত্ত্বেও পেগাসাস স্পাইওয়্যারের মতো ঘটনা ঘটে গেল। তা সত্ত্বেও বিভিন্ন প্রসেস ইউজ করে সরকার, অপোজিশনাল পার্টি, ক্রাইম, টেরোরিজম হচ্ছে। আমাদের প্রাইভেসি কিন্তু সিকিওর না, আমাদের প্রাইভেসি কিন্তু প্রোটেক্টেড না। এটা কিন্তু একটা টেকনোলজির সমস্যা। আচ্ছা, নেক্সটে কপিরাইট ইস্যু। কপিরাইট শব্দটা এবং প্ল্যাগারিজম, এই দুটো শব্দের সঙ্গে কিন্তু আমরা বেশ ভালোই পরিচিত। যেহেতু আমরা ডিসার্টেশনের কাজ করছি, আমরা প্ল্যাগারিজম মেনে চলছি, আমরা রিসার্চ এথিক্স মেনে চলছি। কপিরাইট, যারা আমরা লেখালেখি করে থাকি বা যারা আমরা ইউটিউবে কাজ করে থাকি, তারা অবশ্যই কপিরাইট ইস্যুকে আমরা প্রাধান্য দিই। কিন্তু আমি ধরে নিলাম এমন একজন রয়েছে যে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ওপর নির্ভর করে জীবন ও জীবিকা নির্বাহ করে, কিন্তু সে যতটা না তার কাজে সচেতন বা সে যতটা না তার কাজ সম্পর্কে জানে বা অবগতি রয়েছে, ততটা তার নতুন টেকনোলজি সম্পর্কে অবগতি নেই। অর্থাৎ সে হয়তো সাহিত্যের কোনো একজন মানুষ যে খুব সুন্দর একটি গল্প লিখেছে, অথচ সেই গল্পটাকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা সে জানে না। তাহলে তার কাছে কিন্তু একটি বড় সমস্যা এই নিউ টেকনোলজির উন্নতি। কারণ তার যে সৃষ্টি, অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে প্রোটেকশন যেহেতু দিতে পারছে না নিউ টেকনোলজি, তাই তার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে আমি আমার সৃষ্টি বলে কিন্তু বেছে খেতে পারি। নেক্সট হচ্ছে ডিজিটাল মিডিয়া ম্যানিপুলেশন। যখনই আমরা তো সামাজিক জীব, আমরা কি করি, আমরা আমাদের কোনো একটি ভালো লাগা বা কোনো একটি কাজকে আমরা কিন্তু সমাজ মাধ্যমে সেটাকে পোস্ট করি বা সমাজ মাধ্যমে সেটাকে প্রকাশ করি সমাজের স্বীকৃতি পাওয়ার জন্য। হতে পারে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকার দরুন, হতে পারে কেউ একজন আমাদের এই পোস্টগুলোকে, ফটোগ্রাফস, ভিডিওসগুলোকে এডিট করে, ম্যানিপুলেট করে আমাদেরকে কোনো একটি কাজে ফাঁসিয়ে দিল, এবং এগুলো হয়েওছে অনেকের সাথে। তাহলে আমরা কোথায় নিরাপদ? আমরা টেকনোলজি আজকে এত উন্নত, এত দিক থেকে আমাদেরকে সাহায্য করছে, শুধুমাত্র যে সাহায্যই করছে তা তো না, আমাকে বিপদেও ফেলে দিচ্ছে এই নিউ টেকনোলজি। তাহলে এটা কিন্তু একটা সমস্যা। এবং ক্রাইম অ্যান্ড টেরোরিজম, আমি আগের যেই সমস্ত পয়েন্টসগুলো বললাম, অর্থাৎ ডেটা সিকিউরিটির কথা বললাম, প্রাইভেসি কনসার্নসের কথা বললাম, ডিজিটাল ম্যানিপুলেশনের কথা বললাম, প্ল্যাগারিজম, কপিরাইটের কথা বললাম, এই সমস্তগুলোকে কিন্তু ইউজ করে একজন ক্রিমিনাল বা টেরোরিস্ট কিন্তু আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে, আমাদেরকে কিন্তু ব্যবহার করতে পারে, আমাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে। সে কী কী ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে? সে ইউজ করতে পারে কম্পিউটার ভাইরাস ইউজ করতে পারে, সে ইউজ করতে পারে এডওয়ার ইউজ করতে পারে, সে ইউজ করতে পারে র্যানসম ওয়ার ইউজ করতে পারে, সে ইউজ করতে পারে ফিশিং ইমেলস ইউজ করতে পারে, সে ইউজ করতে পারে ট্রজেন হর্স এর মতো বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেগুলো কোনো না কোনোভাবে যদি আমাদের ডিভাইসে একবার চলে আসে, তাহলে সেটা অটোমেটিক মাইক্রোফোন অন করে দিতে পারে আমাদের কথাকে রেকর্ড করার জন্য, সেটা অটোমেটিক ভিডিও অন করে দিতে পারে আমাদের ক্রিয়াকর্মকে সংরক্ষণ করার জন্য, সেটা অটোমেটিক আমাদের ফোনটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারে আমাদের অজান্তেই। তাহলে বর্তমানে এই যে টেকনোলজির যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদেরকে সমস্যায় ফেলছে, সেগুলো সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইমের সাহায্য আমরা নিতে পারি। যেহেতু বিষয়টা বেশ জটিল, তাই একজন সাধারণ মানুষের কাছে, যে হয়তো বললাম ওই সাহিত্যিকটার কথা, সে সাহিত্যকর্মে হয়তো নিপুণ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে নিপুণ না, তাই তার কাছে কিন্তু এটা একটা বড় সমস্যা, বেশ কমপ্লেক্স, বেশ জটিল একটি প্রসেস বলতে পারি। আচ্ছা, এবার দ্বিতীয় পিলারে আমি বলেছিলাম যে আমাদের অতিরিক্ত মাত্রায় গ্যাজেট নির্ভরশীলতা, অর্থাৎ আমাদের এমন কিছু গুণ বা এমন কিছু আচরণ, এই যে অতিরিক্ত মাত্রায় গ্যাজেটের ওপর নির্ভরশীল হয়ে আমরা বিভিন্ন কাজ করি, সকালবেলা দাঁত ব্রাশ থেকে শুরু করে একদম রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা দিন দিন আমাদের বাড়ছে এই গ্যাজেটের ওপর নির্ভরশীলতা। তাহলে এই দিকটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের আত্মবিশ্বাসটাকে কমিয়ে ফেলে এবং আমাদের পোটেনশিয়ালিটিগুলোকে ম্যানিফেস্ট হতে দেয় না। তাহলে এটা একটা সমস্যা। এবং যখনই আমরা অতিরিক্ত মাত্রায় গ্যাজেট নির্ভর হয়ে যাব, তখনই আমাদের মধ্যে সেটা কিন্তু এডিকশান তৈরি করবে। কোন ধরনের এডিকশান? শুধুমাত্র পাবজি খেলছি না বা ফ্রি ফায়ার খেলছি না, আমি তো এডিক্টেড না, সেটা কিন্তু না। ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা এডিক্টেড থাকতে পারি, সেটা পর্নে এডিক্টেড থাকতে পারি, বিভিন্ন দিকে। অর্থাৎ আমাদের
দ্বারা আর কোনো কাজ হচ্ছে না, তখনই আমরা ফোনের প্রতি কিন্তু বা আমরা ডিভাইসের প্রতি বা আমরা টেকনোলজির প্রতি কিন্তু আসক্ত হয়ে যাই। এই বিষয়ে একটি গবেষণা করা হয়েছিল প্যারিস গ্লোবাল মার্কেট রিসার্চ সংস্থা, শর্ট ফর্ম ছিল ইপসোস, 2016 সালে করেছিল, যদিও অনেক পুরনো, তবুও আমি এখানে বলতে চাই। দেখিয়েছিল যে ভারতের প্রায় 82% এবং ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার প্রায় 78%, আমি আবার বলছি, ভারতের প্রায় 82% এবং ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার প্রায় 78% ইন্টারনেট ইউজার্স, তারা ইন্টারনেটে এডিক্টেড। বোঝা গেল? আচ্ছা, এরপর আসলো ওয়ার্ক ওভারলোড। হ্যাঁ, টেকনোলজি আমাদের কাজকে সহজ করে দিয়েছে। যেই কাজটা করতে আগে 10 ঘন্টা লাগতো সেটা এখন 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। কিন্তু ভেবে দেখার বিষয় যে যেই কাজটা করতে 10 ঘন্টা লাগতো সেটা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, বাদবাকি যে 9 ঘন্টা বাঁচলো, সেই 9 ঘন্টা কি আমাদের ছুটি? ছুটি কিন্তু না। সেই 9 ঘন্টায় আমরা আরও 9টা কাজ করছি, অর্থাৎ আমাদের পরিশ্রমটা 10 ঘন্টারই হচ্ছে, আমাদের শ্রমের কি বলবো ব্যবহারটা 10 ঘন্টারই হচ্ছে, কিন্তু কিন্তু আমরা বলছি যে টেকনোলজি আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ মার্কস এবং লেনিনের কথা যদি আমি বলি, তাহলে এই পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর যে কনসেপ্টটা ছিল, তারা বলেছিল যে যন্ত্র মানুষের সহায়ক, তারা কোনোভাবেই যন্ত্রের বিরোধিতা করেনি, কারণ তারা নিজেরা বুঝেছিল যে যন্ত্র মানুষের কাজে অতপ্রতভাবে দরকার, যন্ত্র মানুষকে সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু কি করছিল যে মালিক শ্রেণী যারা ছিল তারা শ্রমিকদেরকে ছাঁটাই করে দিচ্ছিল, অথবা যেই সমস্ত শ্রমিকরা কাজে থাকতো বা কাজে নিযুক্ত ছিল তাদেরকে 8 ঘন্টাই খাটাতো, তাদেরকে যন্ত্র আসার পরও তাদেরকে একটুকু বিশ্রাম দিত না। ক্লিয়ার? এবং ওয়ার্ক ওভারলোডের কারণে আমাদের মধ্যে কী হচ্ছে, আমাদের মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে, আমাদের মধ্যে বদমেজাজ তৈরি হচ্ছে, আমাদের মধ্যে ক্ষিপ্ততা তৈরি হচ্ছে, আমাদের মধ্যে গ্লানি তৈরি হচ্ছে, আমাদের মধ্যে শান্তি কমে যাচ্ছে, এবং যেই দরুন আমরা আমাদের পরিবারের ওপর সেটাকে বের করে নিচ্ছি, যেই দরুন আমরা সুইসাইড করছি, যেই দরুন আমরা বিভিন্ন অপসঙ্গতিমূলক আচরণ করে থাকছি। আচ্ছা, নেক্সটে তৃতীয় পিলার, অর্থাৎ ওই আগের দুটো পিলারের সমাজের ওপর প্রভাব কী বা ব্যক্তি জীবনের প্রভাব কী, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি, আশা করি আমি এখানে কী বোঝাতে চাইছি। সেকেন্ড হ্যান্ড লিভিং, এই যে আমরা 1 মাস আমরা প্রায় লুটে নিয়েছি, যারা যায়নি তারা মিস করেছে, এই যে 1 মাস আমরা আমাদের টিচারদের, আমরা আমাদের ভবনকে, আমরা আমাদের বন্ধুদেরকে একেবারে হয়তোবা পরিপূর্ণভাবে না হলেও পরিপূর্ণভাবে ভালোবাসার চেষ্টা করেছি, পরিপূর্ণভাবে তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছি, সেটা কিন্তু কখনোই অনলাইনে হতে পারে না। সেটা কিন্তু কখনোই অনলাইন যে শিক্ষা ব্যবস্থা বা অনলাইন যে টেকনোলজি নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু হতে পারে না। তাহলে এই যে একটা সব কিছু আছে, সব তো ঠিকই আছে, তা সত্ত্বেও কিছু একটা নেই, এই যে একটা নেই ফিলিংস, এটাকে আমরা বলছি সেকেন্ড হ্যান্ড লিভিং। আচ্ছা, নেক্সটে আসলো সোশ্যাল ডিসকানেক্ট, অর্থাৎ যখনই আমরা অতিরিক্ত মাত্রায় আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করছি, তখন আমাদের কোথাও না কোথাও একটি অভ্যাস হয়ে যাচ্ছে যে আমরা অমুকের সাথে কথা বলবো, সে আমার পাশেই আছে, অথচ আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপে, অথচ আমরা কথা বলবো ফেসবুকে। এই যে একটা দূরত্ব, কাছাকাছি থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা দূরত্ব, একটা সোশ্যাল ডিস্টেন্স আমাদের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু এই টেকনোলজির অতিরিক্ত মাত্রায় ব্যবহার অথবা টেকনোলজির প্রভাবেই। তো এটা একটা সমস্যা, এবং এটা অবশ্যই বর্তমানে হয়তোবা অপূরণীয় সমস্যা। আচ্ছা, নেক্সটে আসলো জব ইনসিকিউরিটি। ওই যে আমি বললাম যে যখনই একটি এমপ্লয়িকে রিপ্লেস করে সেখানে একটি যন্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং মালিক শ্রেণী দেখছে যে এমপ্লয়ের পেছনে খরচ এবং একটি যন্ত্রের পেছনে খরচের মধ্যে অনেক ডিফারেন্স, অর্থাৎ একটি যন্ত্রের পেছনে যত টাকা খরচা হয়, হ্যাঁ, 5টা এমপ্লয়ের পেছনে তার 5 গুণ টাকা খরচা হয়। তাহলে আমি যদি মালিক হতাম, আমি তো কখনোই এমপ্লয়িকে রাখতাম না, আমি তো অবশ্যই যন্ত্রকে রাখতাম। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কি করছে, এটা জব ইনসিকিউরিটি তৈরি করছে। এবং সেন্টার ফর মনিটরিং ইকোনমিক্স CMIE 2020 সালের মে মাস জুন মাস নাগাদ একটা গবেষণা করেছিল, এবং সেই গবেষণায় দেখিয়েছে যে প্যান্ডামিকের পর, অর্থাৎ সেকেন্ড ওয়েভের পর, বর্তমানে ভারতে প্রায় 5.5 কোটি জনসংখ্যা, মানে যারা আর কি চাকরি করতো, তারা এরকম বেকার হয়ে গেছে, এবং তারা আনএমপ্লয় বলতে এখানে বুঝিয়েছে যে যাদের কাজ দরকার কিন্তু তারা কাজ করতে পারছে না, কাজ পাচ্ছে না, এই ধরনের সংখ্যাই রয়েছে প্রায় 5.5 কোটি। তো শুধুমাত্র কি দক্ষতার অভাব, শুধুমাত্র কি এফিসিয়েন্সির অভাব, তা কিন্তু না, টেকনোলজিও অনেক ক্ষেত্রে পরিপূরক হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো।